আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী সহ কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করতে পারবে না বলেও জানান তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি নাগরিক স্বাধীন মত প্রকাশের সুযোগ পাবে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে আর স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটবে না বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে বিএনপি। রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে। ছাত্র জনতার একটা সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পেরেছি। অর্থাৎ ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর। দেশের জনগণ মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপির ঘোষিত ৩১ দফার সাথে ঐক্যমতের সুর ছিল সবার বক্তব্যই। মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট, তখন আমার মনে হয় জিজ্ঞেস করি, ভাই শেষটা কোথায় করবেন? নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন তারেক রহমান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ৫ কর্মদিবসের মধ্যে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার রূপরেখা ঘোষণা করা হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলন অনাকাঙ্ক্ষিত, এটি আন্দোলন করে আদায় করার বিষয় নয়। রাষ্ট্রেরই উচিত তাদের যথাযথ মর্যাদা দেয়া। সন্ধ্যায় সচিবালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, আহতরা চিকিৎসা কার্ডে বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পাবেন। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলনে আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে ছাত্র জনতা। তাদের চিকিৎসায় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বুধবার পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন আহতরা। তাদের দাবি, চিকিৎসায় নানা দিক থেকে অবহেলার শিকার হচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে বৈঠক করেন ৬ উপদেষ্টা। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা বলেন, বারবার নির্বাচন করে আহত নিহতদের থেকে ফোকাস নষ্ট করা হচ্ছে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। ৫ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে, এবং দীর্ঘমেয়াদীগুলো উদ্যোগ শুরু হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে। চিকিৎসায় গাফলতি কোনোভাবেই সহ্য করা হবে না। চিকিৎসায় বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে
এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভ্যালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন এবং সেটা কিভাবে যাওয়া প্রয়োজন। আমরা এটা দ্রুত করার চেষ্টা করব, যেটা স্থবিরতা কাটিয়ে উঠব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের কাজে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এমনকি দেশে নির্বাচন সংস্কারের গতির উপর নির্ভর করছে এমনটাই মত তার। COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29-এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সম্মেলন। সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের নির্বাচন ও পরিকল্পনা নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে AFP-র এক প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, এ লক্ষ্যে তারা কাজ করছেন। এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হবে এবং নির্বাচিতরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। অন্তর্বর্তী সরকার তাই মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো জানান আগে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই, তবে সংস্কার কাজে সবাইকে এক হতে হবে। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হতে পারে। এদিকে বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে LDC উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এখানে জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানান তিনি। রাকিব হাসান, RTV। আজারবাইজানের COP29 জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও তিনি পৌঁছান। এর আগে স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা। গত 11 নভেম্বর সোমবার আজারবাইজান যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি। এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে LDC উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাফল্যের উপর দেশ, মানুষের ভাগ্য ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে বিএনপি পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি। তবে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে বলে মত জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। RTV-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধই করেনি আওয়ামী লীগ, পুরো নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে, এমনটাই মনে করে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী। ছাত্র জনতার বিপ্লবে ফেসিবাদ পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে দলগুলো। বিএনপির দ্রুত নির্বাচন চাইলেও জামাত চাইছিল সংস্কার, যার প্রেক্ষিতে 2 দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচন নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে বলে মনে করে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইন্টারিম গভর্নমেন্ট তার নির্বাচন করবে, সংস্কারগুলো করবে, যত দ্রুত করবে আমাদের পূর্ণ সমর্থন আছে। ইন্টারিম গভর্নমেন্টকে উপরে নির্ভর করছে বাংলাদেশের এই বিপ্লবের আপনার সাফল্য, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। জামায়াতের আমির মনে করেন সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে, তবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার চান তিনি। এই যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত নয় যে এটাকে টেনে অনেক লম্বা করে মানুষের মধ্যে আবার একটা সন্দেহ, সংশয়, হতাশা সৃষ্টি করা, এটা ঠিক হবে। সংস্কার হয় তাহলে একটা ভালো নির্বাচন হবে, মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে বাছাই করে নিতে পারবে। এই জন্য আগে না পরে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সংস্কার হতে হবে। অবশ্যই ইলেকশনের শিডিউল ঘোষণার আগে এই সংস্কার সারতে হবে যেগুলো আছে।
কারণ শিডিউল ঘোষণা হয়ে গেলে এই সংস্কার কাজ আর আগাবে না, এটা থেমে যাবে। তখন নির্বাচনী প্রক্রিয়াটাই হবে মুখ্য বিষয়। সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একসাথেই আগাবে, আমরা সেটা দেখতেও পাচ্ছি। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত হবে বলে মনে করেন বিএনপি ও জামায়াত। সংস্কার হলো, নির্বাচন হলো না, তাহলে কি হলো? আবার নির্বাচন হলো কিন্তু সংস্কার হলো না, ক্ষেত্র তৈরি হলো না, মাঠ তৈরি হলো না, এর মাঝে নির্বাচন এসে গেল, তাহলে সেই নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। নির্বাচনের নামে অতীতের 3টা নির্বাচনের মতো হয়তো বা আরেকটা খারাপ নজির স্থাপন হবে। জাতি বারবার পথ হারাতে চায় না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে তা ভালো চোখে দেখছে না সরকার। এ নিয়ে একাধিকবার ঢাকার অসন্তোষের কথা দিল্লিকে জানানো হয়েছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন ভারতীয় গণমাধ্যম বারবার বাংলাদেশের ইস্যু নিয়ে মিথ্যাচার করছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সময় দেশটির গণমাধ্যমে তার বক্তৃতা বিবৃতি অস্বস্তিতে ফেলছে অন্তর্বর্তী সরকারকে। এসব নিয়ে একাধিকবার দিল্লিকে জানালেও সদুত্তর পায়নি ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনা যেন আর উস্কানিমূলক বিবৃতি দিতে না পারেন সে অনুরোধ করা হয়েছে। ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান মুখপাত্র। এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা, যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। সম্প্রতি মিথ্যা মামলা দিয়ে অনেকে সুবিধা নিতে চাইছেন। মামলা মিথ্যা প্রমাণ হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এরকম কেস করে তাকে অ্যাকশন নেওয়া হবে। শাকিলা করিম, RTV, ঢাকা। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। অধরা ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এ আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা। গেল 5 আগস্টের পর আইনের 2টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। শাহদিন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতে ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই এই আইন করা হয়েছিল। চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে,
এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আদালত। এ আদেশের ফলে সরকার চাইলে বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তার সতীর্থরা। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ আব্দুল্লাহ ছিলেন সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। ভারতে বিমানে বোমা হামলার হুমকি থামছেই না। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, বৃহস্পতিবার ভারতের বিমান সংস্থা ইন্ডিগোর মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের কলকাতাগামী এক বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ফ্লাইটটিকে ছত্তিশগড়ের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে 193 জন আরোহী ছিল। দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর বিমানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। গেল কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় বিমান সংস্থাগুলোতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক বিমানগুলোতেও দেওয়া হচ্ছে হামলার হুমকি। একের পর এক হুমকিতে দেশটির বিমান পর্যটনে আতঙ্ক বাড়ায় বিপাকে ভারত সরকার। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। 11তম রাউন্ডে ভেনেজুয়েলার মাঠে আতিথ্য দেবে ব্রাজিল। ম্যাচ শুরু রাত 3টায়। অন্যদিকে ভোর 5:30টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে পেরুর বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানের জয় দরিবালের দলের জন্য বড় অনুপ্রেরণা। বাছাই পর্বের শুরুর দিকে অগোছালো ব্রাজিল ধীরে ধীরে গুছিয়ে উঠছে। টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। ব্রাজিলের ডেরায় ইনজুরির থাবা। রিয়াল মাদ্রিদের জার্সিতে ইনজুরিতে পড়া রদ্রিগো আর মিলিতাওয়ের অভাব পূরণে কৌশল কষছেন দরিবাল। তবে এই দুই অভিজ্ঞের ইনজুরিতেও শক্তিশালী বেঞ্চ দলটাকে রাখছে কিছুটা স্বস্তিতে। শুরুর একাদশে আক্রমণের দায়িত্ব থাকবে ভিনি জুনিয়র, ইগর জেসুস ও রাফিনহার কাঁধে। এছাড়াও অভিজ্ঞ পাকেতা, ব্রুনো, গ্যাব্রিয়েল শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। ভেনেজুয়েলার বিপক্ষে হেড টু হেডে শেষ 5 দেখায় হারের দেখা নেই ব্রাজিলের। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করার দারুণ সুযোগ। অ্যাওয়ে ম্যাচে নির্ভার স্কালোনি পাচ্ছে পূর্ণ শক্তির দল। এ ম্যাচ জিতলে 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা বাকি দলগুলোর সাথে গড়ে নিতে পারবে বড় ব্যবধান। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ মুখোমুখি দেখা বাছাই পর্বে 2023 সালে। সেবার হোম ম্যাচে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। এছাড়া দু দলের মুখোমুখি শেষ 5 দেখায় হারেনি মেসির দল। 2 ম্যাচে জয়ের বিপরীতে 3টি ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আলবিসেলেস্তারা। আক্রমণ ভাগে দলের প্রাণ ভোমরা মেসির যোগ্য সঙ্গী হতে পারেন আলিস্টার ও আলভারেজ। এছাড়াও এনজো, তেগলিফিকো আর ডি পলকে দেখা যেতে পারে শুরুর একাদশে। গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে রক্ষণে শুরুর একাদশে থাকতে পারেন মলিনো, ওতামেন্দি ও রোমেরো। মাহফুজুল ইসলাম, RTV। এদিকে উয়েফা নেশনস লিগে রাতে বিগ ম্যাচ। এই লিগে এর দ্বিতীয় গ্রুপে বেলজিয়াম লড়বে ইতালির বিপক্ষে। একই গ্রুপের আরেক ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচ দুটি শুরু হবে রাত 2:45টায়। এদিকে লিগ বি এর দ্বিতীয় গ্রুপে গ্রিসের প্রতিপক্ষ ইংল্যান্ড। মাহফুজুল ইসলামের আরেকটি রিপোর্ট। লিগ এ এর 5ম রাউন্ডের ম্যাচ। ইতালির বিপক্ষে কিছুটা দুশ্চিন্তায় বেলজিয়াম। ঘরের মাঠে খেলা হলেও শক্তিশালী ইতালির বিপক্ষে বড় পরীক্ষার আভাস মিলছে। হোম ম্যাচে ড্র করায় অবশ্য চাপে ইতালি। দু দলের মুখোমুখি শেষ 5 দেখায় 3 জয় ইতালির, 1 হারের সাথে একটি ড্র আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। লিগ এ এর আরেক জায়ান্ট ফ্রান্সের লড়াই ইসরায়েলের বিপক্ষে। টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকা ফ্রান্স 4 ম্যাচে 9 পয়েন্ট নামের পাশে। এ ম্যাচ জিতে ইতালিকে পেছনে ফেলার লক্ষ্য এমবাপ্পের দলের। অন্যদিকে ইসরায়েল আছে টেবিলের তলানিতে।
অন্যদিকে লিগ বি এর পঞ্চম রাউন্ডের ম্যাচে অ্যাথেন্সে বড় কিছু করার লক্ষ্য গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়া ইংল্যান্ড চাইবে বড় জয় নিয়ে ফিরতে। তুতলের মুখোমুখি শেষ 5 দেখায় 2টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, 1টি জয় গ্রিসের, অন্য 2টি ম্যাচ হয়েছে ড্র। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।